জাঙ্কুক আর তেকে এক ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল আইয়ু। জাঙ্কুক আর তের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক বদ্ধ করে এবার দুজন মারামারি করুক আর কাটাকাটি করুক বা প্রেম ভালোবাসায় হাবুডুবু খাক, এটা সম্পূর্ণ ওদের ব্যাপার। অচেনা অজানা দুটো ছেলে মেয়ে অল্প বয়সে বিয়ের মতো একটি সম্পর্কে আবদ্ধ হতে বাধ্য হয়েছে। বিয়েটা যেভাবেই হোক, যে কারণেই হোক, পরিবারের উচিত ছিল ওদের একে অপরকে বোঝাপড়ার সময় দেওয়ার। তা না করে মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু বাধা নয়, ছেলে মেয়ে দুটোর মনে এমন বিষ ঢেলেছে যে তারা একে অপরকে শত্রুর চোখে দেখে। বন্ধুদের মধ্যে সবচেয়ে ইমেচিউর হচ্ছে জাঙ্কুক, ফলে মা ভক্তি তাকে আরো বেশি ইমেচিউর করে তুলেছে। তবে বন্ধুদের বিশ্বাস জাঙ্কুক যেটা দেখাচ্ছে এটা আসলে ও নয়। সে দুরন্ত মনের ছেলে হলেও অনেক দিন ধরে চেনে তারা। গরমিল তো আছেই, সে গরমিলের সমাধান আজকে রাতেই মিলবে। নিজেদের পরিকল্পনায় সফল হলো ওরা। ভীষণ কান্না পাচ্ছে, বাইরে থেকে দরজা লক করে দিয়েছে ওরা। আজ এই তেদর ছেলে জাঙ্কুকের সাথে রাত কাটাতে হবে। বিছানার এক কোণে বসে হাসপাস করছে মেয়েটা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় তের কাঁদো কাঁদো মুখ দেখে পৈশাচিক আনন্দ পেল জাঙ্কুক। এরপর নিজের দিকে তাকালো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজেকে আর ভাবলো সে নিঃসন্দেহে সুদর্শন। গায়ের রং, হাইট দুটোই ঠিকঠাক, তবে কমতিটা কি? সুগা অনেকবার তাকে বলেছিল তার সঙ্গে জিমে যেতে, নিয়মিত ব্যায়াম করতে। সে কথা শুনেনি, কিন্তু আজ মনে হচ্ছে সুগার কথা শোনা উচিত ছিল। আগে শুনেনি তাতে কি হয়েছে, এবার থেকে শরীর চর্চা করবে সে, ঠিকমতো খাবে দাবে। জাঙ্কুকের কেন জানি মনে হলো তার গার্লফ্রেন্ডদের তুলনায় অনেক বেশি স্মার্ট, উন্নত মনের মেয়ে। রোজকে সে সবচেয়ে বেশি স্মার্ট মনে করত, অথচ রোজও কোনোদিন তাকে শরীর চর্চা করতে বলেনি। নিজের হ্যাংলা পাতলা শরীরটা বিরক্ত লাগলো জাঙ্কুকের কাছে। কল্পনা একলো নিজের ব্যায়ামপুষ্ট শরীর। বাহ, দারুণ শরীর, তাহলে ফিট করতেই হবে ভেবে আয়নায় তাকালো। তেকে দেখিয়ে দিল দুর্বেদ হাসি। কি তে, ভয় করছে? সচকিত হলো তে। ঢোক গিলে আমতা আমতা করে বলল, কেন কেন ভয় পাবো? প্রশ্নটি করে নিজেকে স্থির রাখতে পারলো না সে। পা দুলাতে শুরু করলো ক্রমাগত। জাঙ্কুক সেদিকে খেয়াল করে ঘুরে দাঁড়ালো। কেন জানি মনে হলো অতিরিক্ত টেনশনে তের মুখটা চুপসে গেছে। আর এই যে পা ধুলাচ্ছে, এটাও অতিরিক্ত চিন্তার ফল। তের মুখে ভয় আর দুশ্চিন্তার ছাপ দেখে তার মনে সুরসুরি লাগলো। এই ফকফকা চেঙ্গিস খান এখন তোমার সব অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিবে। তবুও ভয় লাগছে না? তার মানে আপনি স্বীকার করলেন আপনি ফকফকা চেঙ্গিস খান তোমার ভাষ্যে। কথাটা বলে ধীর পায়ে এগোতে লাগলো সে। তার ভাবমূর্তি আর আগানো দেখে তে আতঙ্কিত হলো। মনে মনে বিপদের দোয়া পড়ে আশেপাশে তাকালো সচেতন চোখে। চিৎকার দিতে উদ্যত হয়েও থেমে গেল। কি লাভ চিৎকার করে? জাঙ্কুক তার স্বামী, সম্পর্কে জটিলতা আছে ঠিক, কিন্তু জাঙ্কুক যদি তার উপর অধিকার ফলায়, সে কি সত্যি বাধা দিতে পারে? হ্যাঁ পারে, কিন্তু সেটা সকলের চোখে অশোভন দেখাবে, কিন্তু নিজের চোখে না। তাই ধাতস্থ হয়ে কাঁপা গলায় বলল, জাঙ্কুক আপনি আমার কথাটা তো শুনুন। জাঙ্কুক হাসলো, হাসিটা কেন যেন বিকৃত দেখালো তের চোখে। সে ভীতিগ্রস্ত হয়ে বিছানায় পা তুলে বসলো। ততক্ষণে জাঙ্কুক কাছাকাছি এসে গেছে। তের শরীর কাঁপতে শুরু করলো। তাড়াতাড়ি করে পিছিয়ে গেল। জাঙ্কুক হু হু করে হেসে উঠলো, বসলো বিছানায়। এ কি কাণ্ড! তে যে ভয় পাচ্ছে। ঘৃণায় মুখ ফিরিয়ে বড় বড় করে শ্বাস টানলো তে। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, অ্যাজমা কি ছোঁয়াচে রোগ? জাঙ্কুক জানে হাঁপানি ছোঁয়াচে রোগ না, তবুও তেকে চটাতে বলল কথাটা। কিন্তু তে অদ্ভুত চোখে তাকালো। পড়াশোনা করে নিজের যোগ্যতায় মেডিকেলে চান্স পেয়েছেন, নাকি বাবা মার টাকার গরমে ওখানে ভর্তি হয়েছেন? খেপে গেল জাঙ্কুক। মানে আমার মেধা নিয়ে তুমি প্রশ্ন তুলছ? ঢোক গিলতে নিজেকে স্বাভাবিক করে নিল মুহূর্তেই। ভাবলো কথার পেঁচে ফেলে জাঙ্কুককে ভাগে আনতে হবে। শুধু আপনার মেধা নিয়ে নয়, মেরুদণ্ড নিয়েও আমার সন্দেহ হচ্ছে। হ্যাঁ, আপনি একজন মেরুদণ্ডহীন পুরুষ। এর জন্যই তো বাবার আদেশে বিয়ে করেছেন, মায়ের আদেশে বিয়ে অস্বীকার করেছেন। ধমকালে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না জাঙ্কুক? আর আপনি যাকে সহ্য করতে পারেন না, নির্লজ্জের মতন তার কাছাকাছি আসছেন কেন? বিবেকে বাঁচছে না? নিজেই ভাবুন তো। এসব দেখে আপনাকে নিয়ে আমার ধারণাটা এছাড়া আর কি হবে? এটা একটা গেম, শর্ত অনুযায়ী সারা রাত মাথা টিপে দেবে আমার। চমকালোতে। তার মানে সে যা ভাবছে অমন কিছুই নয়। তাহলে জাঙ্কুক কেন বলল সব অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিবে? মনের প্রশ্ন মুখে বেরিয়ে এলো তার। জাঙ্কুক টের পেল কথাটা শুনে। তে ভীষণ ভয় পেয়েছে, তাই এমন করেছে। তৎক্ষণাৎ জাঙ্কুক আবার আগের রূপ ধারণ করলো। আজ এই তেকে একটা শিক্ষা দিয়ে ছাড়বে সে। ভাবনা অনুযায়ী হাত বাড়ালো সে। তে ছিটকে সরে গিয়ে চাপা ক্রোধে বলল, আমাকে স্পর্শ করবেন না আপনি। জাঙ্কুক শুনলো না সে কথা। হেঁচকা টান দিয়ে তেকে নিজের কাছাকাছি নিয়ে এলো। এক হাতে তের বাহু, অন্য হাতে তের কোমর চেপে ধরলো শক্ত হাতে।
মুখ খিচিয়ে রইলতে নিজেকে জাঙ্কুকের বাঁধন থেকে ছুটাতে আপ্রাণ চেষ্টা করতে লাগলো, শাসাতে লাগলো অসংখ্য বাক্য দ্বারা। কিন্তু জাঙ্কুক সেসবের ধার ধারলো না। সন্তর্পণে তের কপালে কপাল ঠেকিয়ে নাক ঘষতে শুরু করলো। তে দাঁতে দাঁত পিষে সহ্য করলো অপ্রিয় স্বামীর উত্তপ্ত নিঃশ্বাসগুলো। জাঙ্কুক তার নরম শরীর ছুঁয়ে বদ্ধ দৃষ্টি জোড়ায় তাকিয়ে মাতাল সুরে বলল, এই চেঙ্গিস খানের এটুকু শক্তির সঙ্গে এগুলো তো পারছো না তে, তাহলে আজ কি হবে ভাবো একবার। কথাটাই শুনে তের শরীর কাঁপতে শুরু করলো, চোখের পাতা ঠোঁট জোড়াও কেঁপে কেঁপে উঠলো। জাঙ্কুক খুব কাছ থেকে দেখলো সেই কম্পন, যতটা বোঝালো ততটা করবে না সে। তবুও তার এটুকু স্পর্শে যেতে ঘৃণায় মূর্ছা যাচ্ছে, এতেই আত্মতৃপ্তি মিলছে। বাঁকা হাসলো জাঙ্কুক, একেবারে ছেড়ে দেওয়ার পাত্রও নয় সে। কিছু একটা ঘটানো উচিত ভেবে চট করে তের গলা জুড়ে থাকা ওড়নাটা খুলে ফেললো। চোখের সামনে ভেসে উঠলো শ্যামলাটে তের লাস্যময়ী রূপ। মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল জাঙ্কুকের। তে কাছামাছি হয়ে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করলো। জাঙ্কুক বক্র হাসি ঝুলিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার রূপের আগুন না থাকলেও কথার আগুন আছে। আজ এই নরম বিছানায় প্রমাণ করব তোমার ওই অগ্নিবাণ কথার ক্ষমতা বেশি নাকি এই হ্যাংলা পাতলা জাঙ্কুকের ক্ষমতা বেশি। জাঙ্কুকের এমন কথাই থমকে গেল তে। তার দু চোখ বেয়ে গড়ালো নোনা পানির ধারা। জাঙ্কুকের কাঁধ ভিজে উঠল। তের হঠাৎ চুপসে যাওয়া নোনা পানির স্পর্শে চুপসে গেল জাঙ্কুক। আরে ওকে? তের রুদ্ধশ্বাস ছাড়লো। রক্তবর্ণ চোখে তাকালো জাঙ্কুকের চোখে। কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে স্পর্শ করলো জাঙ্কুকের গালে। জাঙ্কুক অবাক হলো। হঠাৎ তের অদ্ভুত আচরণে হিমশিম খেয়ে গেল সে। কিছু বলতে উদ্যত হবে, তৎক্ষণাৎই তে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমরা স্বামী স্ত্রী জাঙ্কুক। আপনি আমাকে স্বীকার করুন বা না করুন, আমাকে স্পর্শ করার সম্পূর্ণ অধিকার আপনার আছে। কিন্তু কি জানেন, মন থেকে আমি আপনার স্পর্শগুলো গ্রহণ করতে পারবো না। আফসোস আমার এখানেই। মনের বিরুদ্ধে কোনো পুরুষকে শরীর দিয়ে দেওয়াটা খুব যন্ত্রণার। যে ছেলে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেনি, সে ছেলে আমার এই শরীরটা কত সহজে গ্রহণ করতে চাইছে। শেষ বাকি প্রচন্ড তাচ্ছিল্যতা প্রকাশ পেল। জাঙ্কুকের মুখের আকৃতি বদলে গেল নিমেষে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তার। তে ঢোক গিলে গলা ভিজিয়ে পুনরায় বলল, নারীকে ছোঁয়া সাধনার বিষয় জাঙ্কুক। নারী শরীর ছুঁয়ে নারীকে ছুঁয়েছি ভাবা ঘোলকে দুই বেবি খাওয়া একই কথা জাঙ্কুক। দুই সাথে ঘোলে মিটিয়ে পুরুষরা নিজেকে শক্তিমান ক্ষমতাবান মনে করে, কিন্তু তারা জানে না তাদের সবচেয়ে বড় ব্যর্থতা এখানে, কারণ তারা নারীর হৃদয় ছুঁতে পারেনি। ভ্রু কুঁচকে গেল জাঙ্কুকের। তার মানে তোমার শরীর ঘোল আর হৃদয় দই? স্লান হাসলো তে। আফসোস হলো জাঙ্কুকের অপরিপক্ক মানসিকতার কথা ভেবে। এই ছেলে কবে বড় হবে? কোনোদিন কে এই ছেলে বুঝবে ভালোবাসা কি, সম্পর্ক কি? নাকি সবটা বোঝার আগে মিসেস জিন তাদের সম্পর্কের সুতো ছিঁড়ে দিবে? দীর্ঘশ্বাস ফেলতে নিজেকে জাঙ্কুকের দুই হাতের বন্ধনে আবদ্ধ দেখে নিয়ে পুনরায় চোখ রাখলো ধূসর রঙা চোখ দুটোই। শুনে নির্বোধ পুরুষ নারীর হৃদয় না ছুঁয়ে দেহ ছোঁয়া পুরুষকে ধর্ষক বলে। সঙ্গে সঙ্গে তেকে নিজের বন্ধন থেকে মুক্ত করে দিল জাঙ্কুক। মুক্তি পেয়েও কোনো ভাবান্তর হলো না তের, বরং সে ভয়ানক এক কাণ্ড করে বসলো। শরীর ছেড়ে চিত হয়ে শুয়ে পড়লো বিছানায়। শরীরে ওড়না না থাকায় ঘন ঘন নিঃশ্বাসের সাথে গলা এবং উদরের মধ্যবর্তী আকর্ষক অংশটুকু উঠানামা করছে। জাঙ্কুক দৃষ্টি সংযত করলো এবার। তে সেসব খেয়াল করলো না। তীব্র জেদি কণ্ঠে বলল, নিজেকে ভোগ্যবস্তু হিসেবে মেনে নিলাম, আমাকে ভোগ করুন জাঙ্কুক। নামমাত্র বিয়ের বদলে আজকে রাতটার জন্য আমার শরীরটা দিয়ে দিলাম। বিনিময়ে একটা জিনিস চাই আপনার থেকে। থমকানো দৃষ্টিতে তে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকালো জাঙ্কুক। ডিভোর্স চাই। বুকের ভেতর ধড়াস করে উঠলো জাঙ্কুকের। হতভম্ব মুখে পলক ফেলতে ভুলে গেল সে। তে পুনরায় বলল, ভয় নেই, আপনার মা বাবার সংসার নষ্ট হবে না। ডিভোর্সটা গোপনে থাকবে। 5.5 বছর বা 6 বছর পড়াশোনা শেষ করে দেশে চাকরি করার ইচ্ছে নেই আমার। ইন্টার্ন শেষে ভিসা পেয়ে গেলে আমেরিকায় চলে যাব, আর তখন সবাই জানবে আমাদের ডিভোর্সের কথা। এর জন্য আপনাকে কোনোভাবে দায় করা হবে না, সম্পূর্ণ দায় আমার ঘাড়ে নিব। এতে আশা করি আঙ্কেল আপনার বা আপনার মায়ের উপর অহেতুক রাগ ছাড়বে না। আপনার হয়তো মনে হতে পারে এক্ষুনি কেন ডিভোর্স চাইছি, কয়েক বছর পর ডিভোর্স নিলেই তো চলবে। না জাঙ্কুক, চলবে না। ডিভোর্স আমার এক্ষুনি চাই। আপনার বউ হওয়ার পর থেকে ধুকে ধুকে মরছি আমি। অপমানে অসম্মানে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি আমি। আমার আত্মসম্মানে আঘাত পড়ছে। যে ছেলে আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, যে
জনসম্মুখে স্বীকার করে না আমাকে, গোপনে তার বউ হয়ে থাকা তার তীব্র যন্ত্রণার, এই অসহ্য যন্ত্রণার অসম্মান থেকে মুক্তি হতে চাই, সাহায্য করুন প্লিজ। সমাজের এক অমোঘ সত্য, নারীরা শরীর বেচে সম্মান খোয়ায়। আজ আরো এক সত্যের সম্মুখীন হলো জাঙ্কুক। কেউ শরীর বেচে সম্মান খোয়ায়, কেউ বা সম্মানের বিনিময়ে শরীর বেচতে চায়। হ্যাঁ, তে এক রাত তার স্বামীর দৈহিক চাহিদা মিটিয়ে চিরদিনের জন্য নিজের সম্মানের সাথে বাঁচতে চাইছে। তীব্র ঘৃণায় গা গুলিয়ে উঠল জাঙ্কুকের। এতটা অধঃপতন হয়নি তার। তে কি করে পারলো তাকে এতটা নীচ ভাবতে? সে তো শুধু ভয় দেখাচ্ছিল, জব্দ করেছিল দেমাগি তেকে। তীব্র ক্রোধে দপদপে উঠল মাথাটা। শটান হয়ে দাঁড়িয়ে পড়লো সে। বাইরে যাওয়ার উপায় নেই, আয়ু দরজা লক করে দিয়েছে। তাই বাথরুমে ঢুকে প্রচন্ড শব্দ করে দরজা আটকে দিল। টি শার্ট খুলে আশ্রে ফেললো মেঝেতে। এরপর সাহা ছেড়ে চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তে দৃষ্টি ছাদের দিকে, নিশ্চল দেহে এক ধ্যানে তাকিয়ে আছে। কিন্তু সে ঠিকই শুনতে পেল সাহারের শব্দ। জাঙ্কুক আর তে একসঙ্গে এক রাত বদ্ধ করে থাকা মানে ভয়াবহ সুনামি ঘটবেই ঘটবে, এই বিশ্বাসে বিশ্বাসী ছিল বন্ধুরা। কিন্তু সেই সুনামির পরিণাম যে জাঙ্কুক এভাবে বদলাতে শুরু করবে ভাবতে পারেনি ওরা, ভাবতে পারেনি স্বয়ং তেও। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সেদিনের পর জাঙ্কুক আর তের পেছনে লাগেনি। কখনো সামনে পড়লে অল্প সময় চোখাচোখি হয়েছে শুধু। তে ওই চোখে পূর্বের মতো ক্রোধ দেখতে পায়নি বিন্দুমাত্র দুরন্তপনাও। ওই চোখের ভাষা ঠিক কি বুঝতেও পারেনি সে, বুঝতে চায়ও না। শুধু কৌতূহল জাগে একটি বিষয় নিয়ে, ডিভোর্সের ব্যাপারে জাঙ্কুক আগাচ্ছে না কেন? সে যেভাবে আশ্বাস দিয়েছে তাতে জাঙ্কুকেরই বেশি আগ্রহ থাকার কথা। তাহলে জাঙ্কুক নিশ্চুপ কেন? সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার হচ্ছে সেদিনের পর রোজ ফরজ ওয়াক্তের পরে জাঙ্কুককে বাড়ির বাইরে যেতে দেখা যায়। জিমের পোশাক পরে সাইকেল নিয়ে চলে যায় সুগাদের বাড়িতে। তাদের বাড়ি থেকে সুগাদের বাড়ির দূরত্ব সাইকেল করে 25 মিনিট। এই বাড়িতে যে মহিলা কাজ করতে আসে তার সঙ্গে তের খুব ভালো সম্পর্ক। তার কাছেই শুনেছে জাঙ্কুক সুগার ব্যক্তিগত শরীর চর্চা কেন্দ্রে যোগ দিয়েছে। এই কথা ওই কাজের মহিলাকে বলেছে জিমিন। সে নাকি খুব ভাব নিয়ে বলেছে, আপা খুব তাড়াতাড়ি আমার ব্রো সুগা ভাইয়ের মতন ড্যাশিং ম্যান হয়ে যাবে। এই একটাই কমতি ছিল আমার ভাইয়ের মধ্যে, ভাগ্যিস এতদিনে আক্কেল হয়েছে। জাঙ্কুক ড্যাশিং ম্যান হোক বা ফ্যাশিং ম্যান হোক যায় আসে না তের। তার ফোকাস কেবল ক্যারিয়ারের দিকে। সকালবেলা নাস্তা সেরে রেডি হয়ে নিল তে। হলুদ রঙের ঘেরওয়ালা সুতির একটি গাউন পরে তার উপর সাদা অ্যাফ্রন পরে নিল ছটপট। এরপর কাঁধে ব্যাগ চাপিয়ে বাঁ হাতে ঘড়ি পড়তে পড়তে বেরিয়ে পড়ল। গেটের সামনে আসতেই পাশের বাসার ভদ্রমহিলা মিষ্টি হেসে এগিয়ে এলেন। যেন তের অপেক্ষাতেই ছিলেন তিনি। এর আগে পরিচয় হয়েছিল ওনার সাথে, তাই সৌজন্যতা দেখিয়ে সালাম দিল তে। ভদ্রমহিলা সালাম ফিরিয়ে বললেন, তোমার আঙ্কেল আন্টি কবে ফিরবে জানো? আঙ্কেল 7 দিন পর, আর আন্টির কথা জানি না, তার সাথে আমার কথা হয়নি। আসি আন্টি। ভদ্রমহিলা মুচকি এসে মাথা কাত করলো। তে চলে গেলে সে ভাবলো আপাতত কিম নামজনের ছেলে মেয়ের সাথেই কথা বলে যাবে। ভাবনা অনুযায়ী কলিং বেল চেপে দিল বার কয়েক। ভিতর থেকে কাজের মহিলা এসে গেট খুলে বলল, চাচা চাচি বাসায় নেই, ওনার ছেলে মেয়েরা আছে। জিমিন আপা কলেজে, আর জাঙ্কুক ভাই মাত্র জিম থেকে ফিরলো। আমি জাঙ্কুকের সাথেই কথা বলবো। কাজের মহিলা সন্দেহের চোখে তাকিয়ে তাকে ভেতরে নিয়ে বসতে দিল। এরপর দোতলায় গিয়ে ডেকে আনলো জাঙ্কুককে। জাঙ্কুক রেডি হচ্ছিল ক্যাম্পাসে যাওয়ার জন্য। এর মধ্যে পাশের মহিলা চলে আসে। ভীষণ অবাক হলো। হঠাৎ তার কাছে কি প্রয়োজন? সে তো এদেরকে ঠিকভাবে চিনেই না, আলাপও হয়নি কখনো। কৌতূহল চিত্তে নিচে নেমে এলো সে। বসলো ভদ্রমহিলার মুখোমুখি হয়ে। ভদ্রমহিলা এক গাল হেসে বলল, আমি তোমাদের প্রতিবেশী। আমার ছেলে সোনালী ব্যাংকের ম্যানেজার, খুব ব্রিলিয়েন্ট, দেখতে লম্বা চওড়া, সুস্বাস্থ্যের অধিকারী, শুধু গায়ের রং কালো, প্রতিদিন গাড়ি নিয়ে অফিসে যায়। তুমি নিশ্চয়ই দেখেছো। জাঙ্কুক তীর্যক দৃষ্টিতে তাকালো। ভদ্রমহিলার বেশভূষায় বলে দিচ্ছে সে যথেষ্ট শিক্ষিত আর রুচিশীল। কিন্তু আচমকা এসে এসব কথাবার্তা বলায় বিব্রত হলো সে। জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, হ্যাঁ দেখেছি কয়েকবার। জাঙ্কুকের এই কথায় মহিলাটির জোশ বাড়লো। তোমার বাবা মায়ের সাথে কথা বলতে চাচ্ছি অনেকদিন ধরে, দুজনেই ব্যস্ত মানুষ বলে সুযোগ পাচ্ছি না। তুমি কি তোমার মা বাবার নাম্বারটা দিতে পারবে? জাঙ্কুক দেরি করলো না। মহিলাটাকে বাবা মায়ের নাম্বার দিয়ে উদ্ধার হতে চাইলো, কিন্তু মহিলাটি তাকে উদ্ধার হতে দিল না। সে নাম্বার নিয়ে হঠাৎ চাপা স্বরে বলল, একটু আগে বের হয়ে যাওয়া মেয়েটার নাম তো কিম কেউ, তাই না? জাঙ্কুক ভ্রুজুরা কুচকে ঠোঁট কামড়ে উত্তর দিল, তোমার মায়ের বান্ধবীর মেয়ে তো, ডাক্তারি পড়তেছে। তুমি যেখানে পড়ো ওখানেই, তাই না? বাবার বন্ধুর মেয়েতে এই মহিলা মায়ের কথা বলছে কেন?
তবে কি তে বলেছে নাকি বাবাই সবাইকে এটা বলে ম্যানেজ করেছে? আর ভাবতে পারলো না জাঙ্কুক। একই তো হলো। হ্যাঁ, মেয়েটা বেশ সুশীল তাই না? কারোর সাথে রিলেশনশিপেও নেই, জিজ্ঞেস করেছি ওই দিন। এবার অস্বস্তি ঠেকলো জাঙ্কুকের। এমন স্মার্ট একজন মহিলা ঠিক কি বোঝাতে চাচ্ছে তাকে বোধগম্য হলো না তার। শুধু অপেক্ষা করতে লাগলো পরের কথাগুলো শোনার জন্য। তার মন বলছে আরো কিছু বলবে সে, হলো তাই। মহিলাটি বলল, আমার ছেলেকে তো দেখেছই, ওর জন্য পাত্রী খুঁজছি। সমস্যা হচ্ছে ফর্সা চামড়া মেয়েরাও কি পছন্দ করে না। গায়ের রং বেশি ডার্ক হওয়াতে ওর ছবি মেয়ে তো দূরে থাক, মেয়ের পরিবারে প্রস্তাব নাকচ করে দেয়। এই জন্য আমি ফর্সা মেয়ে খুঁজি না। আমার ছেলেও বলে দিয়েছে ফর্সা মেয়ে না দেখে সুশীল মেয়ে খুঁজো, গায়ের রং যাই হোক ওর সমস্যা নেই। এমন কথা শুনে কপালের রগ ধপধপে উঠলো জাঙ্কুকের। এই মহিলা কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে তাকে? নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণে রেখে চোয়াল শক্ত করে সে বলল, আমি বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাচ্ছেন। তুই মেয়েটাকে আমার ছেলের বউ হিসেবে খুব পছন্দ হয়েছে, মেধাবী মেয়ে, দেখতে শ্যামলা হলেও মুখের আদল মাশাআল্লাহ। আমার ছেলের উচ্চতা 5 ফুট 9 আর ওর 5 ফুট 5, একদম পারফেক্ট ম্যাচ। শুনেছি ওর মানে সৎ মার বাবা আমেরিকায় থাকে। ওর সব দায়িত্ব এখন তোমার বাবার উপর। শোনো, তোমার বাবার সাথে আমি কথা বলবো, তুমি ওনাকে বলে দিও আমার কোনো মেয়ে নেই। এখন যাকে বিয়ে করাবো ও আমার বড় ছেলে, ওর বউকে একদম নিজের মেয়ের মতো করে ভালোবাসবো আমি। কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে জাঙ্কুকের, আর সহ্য করতে পারছে না সে। তের সাথে তার সম্পর্কটা হয়তো স্বাভাবিক না, তাই বলে তাদের ডিভোর্স না হতেই অন্য একজন বিয়ের প্রস্তাব আনবে। আর তে সেবা করলে যে নিজের ব্যাপারে এত কিছু বলতে গেছে, তবে কি সে নতুন করে কারোর সাথে সম্পর্কে জড়াতে চাইছে? এই জন্যই কি সেদিন ওভাবে ডিভোর্স চাইলো? 2 হাত শক্ত মুঠ করে দাঁড়ে যাচ্ছে বসে রইল জাঙ্কুক। মহিলাটি খেয়াল করলেন জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, কপাল ছুঁয়ে চোয়াল বেয়ে ঝরছে ঘাম। কি হয়েছে বাবা, গরম লাগছে? হ্যাঁ গরম লাগছে, আপনি বসুন, আমি উপরে যাচ্ছি। না না বাবা, আর বসবো না, কথা তো সব বলেই দিলাম, বাকিটা তোমার বাবা মায়ের সাথেই বলবো। চমকে উঠল জাঙ্কুক। মহিলাটি বিদায় নিল। তার হৃদয় জুড়ে শুরু হলো প্রবল তরঙ্গ। বাবার সাথে কথা বললে কি হবে জানে না, কিন্তু মায়ের সাথে কথা বললে মা নির্ঘাত এর সুযোগ নেবে। মা চাইবে তে তার জীবন থেকে পুরোপুরি চলে যাক। বুকের ভেতর সূক্ষ্ম এক চাপ অনুভব করলো জাঙ্কুক। দূরে দূরে বুকে ঢোক গিল সে, মাথাটা জাস্ট ধরে গেল তার। সহ্য করতে না পেরে পকেট থেকে দ্রুত মোবাইল বের করে কল করলো সুগাকে। আজ জিমিনের জন্মদিন, মা বাবা নেই, তাই বন্ধুদের নিয়ে ঘরোয়া পার্টির আয়োজন করেছে সে। তারা ভাই বোন মা বাবাকে খুব কম সময়ের জন্যই পেয়েছে। সরকারি ছুটি ছাড়া মাকে তো পাওয়াই যায় না। জন্মদিনে জিমিন খুব মন খারাপ করে মা কাছে থাকে না বলে। এবার তো বাবাও কাছে নেই, তাই বন্ধুদের সঙ্গে প্ল্যান করেছে এবার অন্যভাবে জিমিনের জন্মদিন পালন করবে। জিমিন তার বন্ধুদের সাথে সারাদিন এনজয় করে রাতে ভাই আর ভাইয়ের বন্ধুদের সাথে কেক কাটবে। সে কেকের দায়িত্ব দিয়েছে সুগা আর জেহুপের উপর। ওরা কেকের সাথে মেয়ে বান্ধবী নিয়ে জিমিনের জন্য গিফট কিনতেও গেছে। সব কেনাকাটা শেষে বাসায় পৌঁছে দিয়ে ক্লাসে যাবে। ক্লাস শেষ হবে বিকাল 5টায়। সন্ধ্যার পর জন্মদিনের পার্টি, সব পরিকল্পনা মাফিকই আগাচ্ছিল। এর মধ্যেই ওই মহিলা এসে গন্ডগোল করে দিল। জাঙ্কুক প্রচন্ড উত্তেজিত হয়ে বাসায় আসতে বলল সুগাদের।